আসসালামু আলাইকুম। আমি ফিকশন লিখি না, লিখলে হয়তো কসমিক হরর, সাইফাই, মিস্টি কিংবা ক্যান্টিকল ফর লিবয়েস এর মতো ডিস্টোপিয়ান ফ্যান্টাসি লিখতাম। মানুষের মনের ভেতরের অন্ধকার, সভ্যতার ধ্বংসস্তূপ কিংবা মহাজাগতিক শূন্যতার গল্প। সাধারণ তামা, পারিবারিক টানাপোড়েন, প্রেম বিচ্ছেদ কিংবা মধ্যবিত্ত সংকট, এই ঘটনা কখনো আগ্রহ পায়নি। পড়তেও ভালো লাগতো না, লিখতেও না। তবে কয়েকদিন ধরে সাধারণটা মানুষের নিয়ে একটা গল্প মাথায় ঘুরছে। প্লটটা বলি। একটা দেশে একদিন গণঅভ্যুত্থান হয়। বহু বছরের জুলুমের শাসনে হঠাৎ করে ধসে পড়ে। সামনে আসে কিছু তরুণ, চোখে গোল ঢুকে স্বপ্ন। অভ্যুত্থান ওদেরকে হাত চুকিয়ে দেয়। ওরাও জানতো না ছোট্ট আন্দোলন এমন বিস্ফোরণের রূপ নেবে। অপ্রস্তুত অবস্থায় গাছতলার পাটচক্র থেকে এক রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়ায় ওরা। সরকার পড়ে যায়। শুরু হয় নতুন সরকার গঠনের আলাপ। কে থাকবে, কেমন হবে, কীভাবে চলবে, আলোচনার জোর। তরুণরা বলে সব ভেঙে নতুন করে গড়া হোক। কিন্তু শীঘ্রই বুঝে ফেলে সিদ্ধান্ত ওদের একা। রাষ্ট্র এক আতিকতা দানবীয় যন্ত্র, যেখানে আছে সশস্ত্র বাহিনী, আছে আমলারা, আছে ডিপ স্টেট, আছে পুরনো রাজনৈতিক চরিত্র, সবাই স্টেক হোল্ডার। আর এদের কেউ বিপ্লব চায় না। তারা চায় একই কাঠামোর কন্টিনিউশন। এরা দেয়ালের রং বদলাতে চায়, দেয়াল না। ওরা কেবল ক্ষমতার পালা বদল চায়নি, ওরা চেয়েছিল অমূলক পরিবর্তন, বিপ্লব। কিন্তু অভ্যুত্থানকে কী করে বিপ্লব পর্যন্ত নিতে হয় তা ওদের জানা ছিল না। কেমন করে পুরোনোকে ভেঙে নতুন কাঠামো করতে হয়, ভবিষ্যৎ ভিত্তি বানাতে হয়, তা জানার মতো পথও ওরা কখনো চেনেনি। তরুণরা কী করবে বুঝতে পারছে না, একা ফিল করে। কেবল ওরাই বিপ্লবের কথা বলেছে, বাকি সবাই চাচ্ছে সংস্কার। চারপাশে শুধু পুরোনোকে আঁকড়ে ধরার আলাপ। ওদের কণ্ঠেই কেবল নতুন বন্দোবস্তের কথা। ওদের জানিয়ে দেওয়া হয়, রাস্তা তো সরকার ছাড়া চলে না, সরকার হবে। প্রশ্ন হল, তরুণরা সেই সরকারের অংশ হবে নাকি থাকবে রাজপথে? জটিল সমীকরণের সামনে এসে ওরা সেই চিরচেনা বাঙালি কাজটা, আফসোস। দুই নৌকায় পা দেওয়ার অর্থহীন কসরত। বিপ্লব আর গতানুগতিকতার মাঝামাঝি একটা মিছিল বানাতে চায় ওরা। কয়েকজন যায় সরকারে, বাকিরা থেকে যায় রাজপথে। ঠিক হয়, সরকার থেকে সংস্কার, রাজপথ থেকে চাপ, আর ভবিষ্যতে দরকার পড়লে আবার গণঅভ্যুত্থান। সেজন্য গড়া হবে নতুন দল। কিন্তু ক্ষমতা ধীরে ধীরে তার বাজ খোলে, নিজের রূপ দেখায়। কদর্য, লোভনীয়, নেশাজাগনীয় রূপ। টাকা, প্রভাবমোহ কিংবা কুচকুচে কালো পঙ্কিলতার, কিন্তু সম্মোহীন আকর্ষণ যার। শুরুটা হয় দলের নামে। বাংলাদেশি দল করতে হলে টাকা লাগে, গতানুগতিক দলগুলোর সাথে মোকাবেলা করতে হলেও টাকা লাগে। তাই নতুন বন্দোবস্ত করতে হলে আগে টাকা বন্দোবস্ত করতে হবে। দলের সাথে টাকা জোগাড় করতে হবে। তরুণ মন্ত্রীরা শুরু করে ফাইল প্রতি 10%। $1 ওরা ছোবে না, দলের ফান্ডে যাবে। আর দল তো কাজ করবে দেশের জন্য, মানুষের জন্য। তাই টেকনিক্যালি টাকাটা দেওয়া হচ্ছে দেশের জন্যই, নিজেদের পাওয়ার দেয় ওরা। ইবলিশ নিঃসন্দেহে হাসে। বহু সহস্র বছর ধরে এভাবে দাপে মানুষের বশ করে আসছে সে। একবার মুখের সতীত্ব ভাঙলে সব সহজ হয়ে যায়, ধীরে ধীরে দাপে। একসময় দলের ফান্ডে যুক্ত হতে থাকে, যুক্ত হয় নিজের কাজ। 10%, 12% কিংবা 15%, কারো খেয়াল থাকে না। বাতাসে রক্তের গ্রাম পেয়ে ছুটে আসা পতিত কাঠামো সুকল্পী ব্যবসায়ীরা কোটি কোটি টাকার ঢালিয়ে নিয়ে বসে। এ নাও ফান্ড, দেশের জন্যই তো। ওরা নেয় আরও আসে বিনদেশি ফেরিঙ্গি, শীতল চোখে সরিষির চাউনি আর প্র্যাকটিস করা মাফা হাসির বৈশ্বিক সদাগররা। মন বোলানো বলি ওদের সাথে উতাল পাতাল অফার। সাথে থাকার কথা বলে, ওরা শোনে, ওরা মানে। গণঅভ্যুত্থান বিক্রি হতে থাকে, কখনো টাকায়, কখনো ডলারে। মফস্বল থেকে আসা এক সময় ম্যাচে গাদাগাদি করে থাকা ছেলেগুলো জীবন পাল্টে যায়। পোশাক পাল্টায়, চোখের কালো চশমার রং পাল্টায়, নীতিও বদলায়।
সহযোদ্ধারা কলুষে তার সুদা পান করে, দামি দামি উপহার আসে মন্ত্রী বন্ধুদের পক্ষ থেকে, ওরা মেনে নেয়, মানিয়ে না। তরুণ মন্ত্রীদের ফাইল সই করে কেচ্চা চাপা থাকেন। আন্দোলন অন্যরাও ভাবেন মন্ত্রী না হওয়া গেলেও সুযোগ তো আছে, বদলি তদবির। টেন্ডার খুঁজতে জানলে এই শহরে বাতাসেও টাকা মেলে। অনেকে ওই পথে হাঁটে, ডিপ স্ট্রিট হাসে, চায়ের মানুষের পায়ের সাথে ব্ল্যাকমেল কুটি এগিয়ে রাখে। স্বর্ণতা এক এক করে সব বের করে বলবে। আশেপাশের দেশের চাণক্য নীতির বাস্তবায়ন করা সস্তা, বিপ্লবীরা বদলায়, পাল্টে যেতে থাকে। বল সব কিছুই আসে নানান বোঝাপড়া, লেনদেন, সাথে সেই সাথে বাড়ে কানাঘুষা। অভ্যুত্থান নৈতিক ভিত্তি দুর্বল হয়, পুরনো জালিম শক্তি সঞ্চয় করে। ওপাশে চাণক্যবাদী বাহিনী ঠান্ডা মাথায় অস্ত্র সান্তায়, সরীসৃপ চাউনি আর মুচকি হাসি দিয়ে নীরবে ফাঁদ ফেতে দেয় ফিরিঙ্গি সওদাগরেরা। ছোট্ট দেশটার দুঃখী মানুষ আশা বুক বেঁধে অপেক্ষা করে, কিন্তু পশ্চিম আকাশে কালো মেঘের ঘন কাটা। আর তারপর একদিন আপাতত গল্পটা এখানে থেমে আছে। প্লটটা এতটুকু ভেবেছি, শেষ কেমন হবে তা এখনো জানি না। গল্পটা কি ট্র্যাজেডি হবে নাকি হ্যাপি এন্ডিং থাকবে, সেটা পতাকার পান বলে একটু আকাশ দেখার আমি চাই না, অন্তত এখনো না, আরও ভাবতে হবে। তবে এতটুকু বুঝি, কেবল এই গল্পের চরিত্রই না, আমরা সব কিছুরই পথচ্যুত হয়ে যাচ্ছি হয়তো। পেছনে ফিরে তাকালে জুলাইয়ের ছবিগুলো কেন যেন এক মৌলিক হয়ে যায়। আর পশ্চিম আকাশে কালো মেঘের ঘনঘটা, বুঝতে পারি আগামী মুক্ত করতে হলে কেবল ভাঙা কাঠামোর উপর রং দিয়ে হবে না, এক তাগুদের বদলে আরেক তাগুদ আনতে হবে না, ভাষা বয়ান হবে না। কারণ বিপ্লব রোমান্টিসিজম পেশাদারিত্বের কাজ, যেখানে থাকবে দরকার দক্ষতা, পরিকল্পনা, অটল সংকল্প সাধনা। পথ হারানো মানুষের কেবল মুক্তি আর অধিকারের পাশাপাশি বয়ান শোনানো হবে না, নড় পরে ভিত্তির উপর বানানো কাঠামো নড় পরেই হবে। মানুষের ডাকতে হবে চিরন্তর আসমানি সত্যের পথে। তার আগে এই জমিনের দুঃখী মানুষের স্বপ্ন পূরণ হবে না, বরং বারবার বিক্রি হয়ে যাবে। বিপ্লব লাগবে, আদর্শের বিপ্লব। আল ফুরকান আলোতে অন্ধকার থেকে আলোতে আসা